আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা চ্যাপ্টার 2 করছিলাম, সেটারই আজকে 4th পার্ট। চলো ক্লাসটা করি। আজকের পার্টে আমরা শিখব সেল ওয়াল নিয়ে। তাহলে চলো দেখি। তাহলে আমরা যদি সেল ওয়াল নিয়ে কথা বলতে আসি, সেটা হচ্ছে কি আমাদের বাংলায় কোষ প্রাচীর এবং ইংলিশে সেল ওয়াল। এখন এই যে কোষ প্রাচীরটা, এটা কোথায় থাকবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন, এবং বইয়ে কি দেখা আছে সেটা আমাদের দেখতে হবে, এবং তারপরে আমরা পিকচারটা দেখব। ওকে, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে কোন কোষের ক্ষেত্রে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। এবং এটি মৃত বা জড়বস্তু দিয়ে কিন্তু তৈরি। তাহলে কি ধরনের বস্তু দিয়ে তৈরি এটা? সেটা হচ্ছে মৃত বা জড়বস্তু দিয়ে। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকবে না। এবং এরপরে আসি আমরা, কোষ প্রাচীর যে রাসায়নিক গঠন সেটা বেশ জটিল হয়, এবং এতে কি থাকে? এতে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক কেমিক্যাল থাকে। এগুলো সবই রাসায়নিক পদার্থ, এবং এটা হচ্ছে মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। তবে আমরা যদি ব্যাকটেরিয়ার কথা বলি, ব্যাকটেরিয়ার কথা বলি, সেই কোষ প্রাচীরে কিন্তু প্রোটিন থাকবে, লিপিড থাকবে এবং পলিস্যাকারাইড থাকবে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পেসিফিকভাবে বলা আছে কি পলিস্যাকারাইড থাকবে, প্রোটিন থাকবে, লিপিড থাকবে। এবং আমরা যদি ছত্রাককে নিয়ে বলি, তাহলে সেই কোষ প্রাচীরটা কিন্তু কাইটিন দ্বারা তৈরি হবে। কোন জিনিসটা দ্বারা? কাইটিন। তাহলে এই জিনিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি এবং পলিস্যাকারাইড কার কোষ প্রাচীরে থাকে? সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার। পরের লাইনে আমরা আসি, প্রাথমিক কোষ প্রাচীর যেটা, সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। তার মানে যেহেতু এখানে প্রাথমিক লেখা, তার মানে কয়েক রকম থাকবে প্রাথমিক ছাড়াও। ঠিক তাই আমাদের থাকবে কি মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। আমরা সবগুলোই পিকচারে দেখতে পারবো। আর প্রথমত আমরা কি জানলাম যে যেটা প্রাথমিক প্রাচীর সেটা হচ্ছে কি এক স্তর বিশিষ্ট। ওকে, যেটা মধ্যপর্দা তার উপরেই মেইনলি প্রোটোপ্লাজম থেকে আসা বা নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়। কি হয়? জমা হয়। এবং সেটার কারণে কি হবে? গৌণ প্রাচীর সৃষ্টি হবে। সেটার কারণে কি হবে? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি যে প্রাচীরগুলো রয়েছে সেগুলো তৈরি হবে। এই যে প্রাচীর, তার মাঝে মাঝে কিছু ছিদ্র বা রন্ধ্র দেখা যায়, কিছু ছিদ্র বা রন্ধ্র দেখা যায়, যাকে বলা হয় কূপ। যাকে কি বলা হয়? কূপ, বা ইংলিশে বলা হয় পিট। কি বলা হয়? পিট, PIT, কূপ বা পিট বলা হয়। এখন আমরা যদি কোষ প্রাচীরের কথা বলি, এই যে কোষ প্রাচীর সেটা কিন্তু একটা কোষকে কি করে? দৃঢ়তা প্রদান করে। কি প্রদান করে? দৃঢ়তা। তাহলে দৃঢ়তা প্রদান করছে কোষকে কোষ প্রাচীর। আবার কোষের আকার আকৃতিও বজায় রাখে, অর্থাৎ একটা স্ট্রাকচারাল ব্যাপার কি করে? দেয় একে কোষ প্রাচীর। ওকে, এবং আমরা যদি বলি যে একটা কোষের পাশে কিন্তু আরও কোষ থাকে, এখন পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা নামক একটা সংযোগ থাকে। এই যে প্লাজমা ডেজমাটা, এটা কিন্তু একটা আণুবীক্ষণিক নালী। কি এটা? এটা হলো আণুবীক্ষণিক নালী। এটা সৃষ্টির মাধ্যমে মেইনলি একটা কোষ আরেকটা কোষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে, যার মাধ্যমে প্রয়োজন অনুসারে কি হবে? দ্রব্যাদি আদান প্রদান হবে। যেমন দেখা যায় পানি, তারপর হচ্ছে খনিজ লবণ, এগুলো চলাচল নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? প্লাজমা ডেজমাটার মাধ্যমে। তাহলে আমরা সেল ওয়াল নিয়ে এখানে থাকা জিনিসগুলো সব পড়ে নিলাম। আমরা এখন একটু ছবিটা দেখে নিই যে সেল ওয়াল আসলে কেমন হয়। যেমন এখানে একটা ওয়ান ডাইমেনশনাল ছবি দেওয়া আছে, যেখানে মধ্যপর্দা দেখা যাচ্ছে, প্রাথমিক প্রাচীর দেখা যাচ্ছে এবং গৌণ প্রাচীরও দেখা যাচ্ছে। যেখানে এটা স্পষ্ট যে মধ্যপর্দাটা কিন্তু আছে, এবং প্রাথমিক প্রাচীর যেটা ওটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এবং যেটা গৌণ প্রাচীর সেটা কয়তো? সেটা হচ্ছে 3টি স্তর বিশিষ্ট। এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এটা কিন্তু আমাদের কোষ প্রাচীরের চিত্র, এবং আমরা এখন ছবিটা আরও ক্লিয়ারলি ভাবে দেখব। এখন এই যে এখানে ছবিটা দেওয়া আছে, এখানে কি ভালো মতো বোঝা যাচ্ছে। এখন আমরা যদি এখানে একটু দেখি ব্যাপারটা যে কেমন, এখানে মেইনলি যেটা ম্যাজেন্টা কালার দিয়ে দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের মধ্যপর্দা। এটা কি? মধ্যপর্দা। তাহলে আমরা লিখে নিব যে এটা হলো মধ্যপর্দা। এখন এই যে মধ্যপর্দা দেখা যাচ্ছে, এর উপরেই
কি প্রাথমিক যে প্রাচীরটা রয়েছে ওটা সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, প্রাথমিক প্রাচীরটা হলো এক স্তর বিশিষ্ট। এবং প্রাথমিক প্রাচীরের উপরেই কিন্তু বলা হয়েছিল যে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীরটা সৃষ্টি হয়। এটা হচ্ছে এইটা এবং এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট কিন্তু। তাহলে এটা কি, এটা হচ্ছে গৌণ প্রাচীর। এটা কি গৌণ প্রাচীর এবং ইংলিশে বলা যাবে সেকেন্ডারি প্রাচীর, এটা যার 3টা স্তর এবং প্রাথমিক প্রাচীরের একটা স্তর। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং ছবিতে দেখাই যাচ্ছে যে ঠিক মাঝে একটা কি রয়েছে, একটা ফাঁকা স্থান রয়েছে, রন্ধ্র আছে। এটাকে বলা হচ্ছে পিট। কি বলা হচ্ছে? পিট। এখন যদি এটা এক সাইডে থাকতো তাহলে আমি সেটাকে পিট বলতাম, বাট একটু যদি খেয়াল করা যায় এটা কিন্তু উভয় সাইডেই আছে এবং তাহলে বলা যায় না এটা জোড়া হয়ে গেছে। তাহলে আমরা এটাকে কি বলবো? পিট পেয়ার। কি বলবো আমরা? পিট পেয়ার বলবো। এবং বাংলাতে আমরা বলতে পারবো কূপ জোড়। কি বলবো? কূপ জোড়। অর্থাৎ এখানে এক জোড়া আছে এবং একটা থাকলে আমরা বলতাম কি শুধুমাত্র পিট বা কূপ বলতাম। এবং এই যে এখানে দেখা যাচ্ছে কি, যদি একটু খেয়াল করি আমরা, এখানে সবগুলো প্রাচীরই কিন্তু আছে, সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দা। এইটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। কি বলছি? পিট মেমব্রেন। আমরা লিখে নিব, এটাকে আমরা বলছি পিট মেমব্রেন। তাহলে আমাদের সুন্দর মতো করে লেখা হয়ে গেল পিট মেমব্রেন। তাহলে আমরা কিন্তু একটা সেল ওয়ালের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা একটু বইয়ে যাব। ওকে, আমরা আবার বইয়ে চলে আসলাম। তাহলে আমাদের কিন্তু সেল ওয়ালটা জানা হয়ে গেল। তাহলে আমরা মেইনলি সেল ওয়াল থেকে কি কি জানতে পারলাম? আমরা সেল ওয়াল থেকে জানতে পারলাম যে এই সেল ওয়ালটা কী জিনিস এবং ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কী থাকে, ছত্রাকের সেল ওয়ালে কী থাকে এবং এটা কোন ধরনের কোষে থাকে, উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে, এবং কি আমরা ছবিটা দেখলাম। তাছাড়া আমরা কি করলাম, একটা 3D পিকচারের মতো দেখে নিলাম যে কোনটা কয় স্তর বিশিষ্ট, কোনটা পিট, এবং কখন পিট পেয়ার হবে, কখন পিট মেমব্রেন হবে। তাহলে আশা করা যায় কি আমাদের সেল ওয়ালের টপিকটা কিন্তু আমাদের ক্লিয়ার। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।